দেখুন, ধর্ণা মঞ্চ সফলভাবে শেষ হবে এটা খুব স্বাভাবিক। কারণ এখানে যারা ছিল না তারা কেউ ক্রিমিনাল নয়। প্রত্যেকটা আমি এখনো পর্যন্ত নোট করেছি ৩২খানা সংগঠন আছে। তার মধ্যে রাজনৈতিক সংগঠন আছে বেশ কিছু, ধর্মীয় সংগঠন আছে, সামাজিক সংগঠন আছে, এবং প্রত্যেকটা সংগঠন কিন্তু তাদের নেতৃত্ব সহ এই ধর্ণা মঞ্চে উপস্থিত হয়েছিল। দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই যতগুলো সংগঠন এখনো পর্যন্ত এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের ব্যানারে এসেছে, প্রত্যেকটা নেতৃত্ব তাদের মানবিক দায়িত্ব সম্বন্ধে সচেতন, তাদের সাংবিধানিক অধিকার রক্ষার দায়িত্ব তারা নিয়েছেন। সুতরাং অসাংবিধানিক নিয়ম বহির্ভূত কোনো কাজ হোক সেটা ওনারা চাইবেন না, সে সম্বন্ধে যথেষ্ট ওয়াকিব। যার কারণে আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম কলকাতা দেখলো, সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখলো যে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের ব্যানারে একটা কত অর্গানাইজ মুভমেন্ট তৈরি হচ্ছে। দেখুন, মানুষ একটা বিভ্রান্তির মধ্যে রয়েছে, সেই বিভ্রান্তি থেকে কেটে বেরোতে চাইছে। আপনি একটা টাইমে দেখবেন 2014-র পর থেকে বা 2011-র পর থেকে বিজেপি শাসনের বিরুদ্ধে এবং তৃণমূল শাসনের বিরুদ্ধে মানুষ কথা বলতে স্পর্ধা পেত না। আজকে বাংলার ঘরে ঘরে দেখুন মিছিল বেরোচ্ছে, মানুষের কোলাহল বাড়ছে, মানুষের প্রশ্ন বাড়ছে, মানুষ রুজি রুটির প্রশ্নের দিকে এগোচ্ছে। আর যত মানুষ রুজি রুটি নিজের অধিকারের প্রশ্নের দিকে এগোচ্ছে, এই ভাতা ভিক্ষা থেকে মানুষ দূরে সরতে চাইছে। আসলে পশ্চিমবঙ্গে প্রকৃত বিকল্পের অভাব। আজকে যে 77টা বিজেপি বিধায়ক নিয়ে বিধানসভাতে রয়েছে, সেইটা 77টার প্রয়োজন ছিল না। এমএলএ নওশাদ সিদ্দিকীর পাশে যদি 7খানা থাকতো তাহলে তৃণমূল সরকার থরথর করে কাঁপতো। যদি ওই সংযুক্ত যুব মোর্চার ওই শতরূপ ঘোষেদের মতো নেতা থাকতো বিধানসভায়, যদি ওই মীনাক্ষীদের মতো নেত্রী থাকতো বিধানসভায়, যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো মানুষকে পাঠাতাম আমরা লোকসভায়, তাহলে এই রাজ্য সরকারটা কাঁপতো। তারা তো আমরা চেয়েছি কাকে? শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারী আর মমতা বন্দ্যোপাধ্যায় একই বৃন্তের দুটি ফুল, তৃণমূল আর বিজেপি। সুতরাং এদের টিকি বাঁধা আছে সব নাগপুরে। তাই রাজ্যে প্রকৃত বিকল্প মানুষ পাচ্ছে না, যার কারণে মানুষ একত্রিত হতে পারছে না। আজকে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম সারা বাংলাকে পথ দেখাচ্ছে, কারণ এখানে বেশ কিছু রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, ধর্মীয় সংগঠন, আদিবাসী সংগঠন, তারা তাদের অধিকার নিয়ে সোচ্চার হচ্ছে। তাই মানুষ বিকল্প খুঁজছে, এবং বিকল্প আমরা দিতে পেরে আজকের দিনে দাঁড়িয়ে অনেকাংশেই সন্তুষ্ট। কারণ পশ্চিমবঙ্গের মানুষ আর চায় না শুভেন্দু অধিকারীদের মতো পিছনে থাকতে। কারণ মানুষ যেখানে দেখেন গো ব্যাক স্লোগান শোনা যাচ্ছে। কেন? মানুষ আস্থা রেখেছিল 2021-এ যে বিজেপি মনে হয় বিকল্প হতে যাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ দেখে নিয়েছে যে রাজ্যে বিজেপি বিকল্প নয়। পশ্চিমবঙ্গে প্রয়োজন নওশাদ সিদ্দিকীদের মতো নেতা, শতরূপদের মতো নেতা। এছাড়া বাংলার মানুষের কোনো বিকল্প নেই। কারণ তৃণমূল এবং বিজেপি যে সেটিং পলিটিক্সটা পশ্চিমবঙ্গে এবং বাইনারি পলিটিক্সটা করছে, সেই জায়গা থেকে মানুষ যত সচেতন হচ্ছে, তৃতীয় শক্তির ক্ষমতা বাড়ছে। আজকে আপনি চারিদিকে দেখুন, একটা টাইমে সিপিএম বন্ধুরা আমাদের ঝান্ডা নিয়ে বেরোতে পারতেন না, একসময় কংগ্রেস বন্ধুরা ঝান্ডা নিয়ে বেরোতে পারতেন না, আমরা একসময় ঘরে ঘরে গিয়ে মার খেয়েছি। আজকের দিনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্ত মানুষের উপস্থিতি আমাদের সভাগুলোকে বাংলার মানুষকে সচেতন করছে যে না, পশ্চিমবঙ্গের বিকল্প শক্তি বিজেপি নয়। বিজেপি যে স্বপ্নটা দেখিয়েছিল 2021-এ আবকি বার 200 পার, যেমন ভাবে বললো 2024-এ এসে আবকি বার 400 পার, 400 তো পার হয়নি, মুখ থুবড়ে পড়েছে। রাজ্যেও তেমন 200 পার হয়নি, মুখ থুবড়ে পড়েছে। এবং প্রকৃত বিকল্প যদি সেই জায়গাটা বিজেপি নিজেকে প্রমাণ করতে পারত, তাহলে মানুষ বিজেপির দিকে ধাবিত হয়তো হতে পারত, কিন্তু সেটা প্রমাণ করতে শুভেন্দু অধিকারীরা ব্যর্থ। যদি তৃণমূলের সেটিং না থাকতো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা জেলে থাকতেন। কেন আজকে এত সিবিআই ইনভেস্টিগেশন, ইডি ইনভেস্টিগেশনের ফলে বড় বড় নেতারা জেলের বাইরে বলতে পারেন? সব সেটিং পলিটিক্সের মাধ্যমে চাইছে। এইটা বাংলার মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে, তাই এখান থেকে বেরিয়ে আসতে চাইছে, আর তৃতীয় শক্তির হাত ধরতে চাইছে। এবং শক্ত তৃতীয় শক্তি আমরা যদি দিতে পারি, যেটা আমরা কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের মাধ্যমে শুরু করেছি, আগামীতে এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম পশ্চিমবঙ্গে পথ দেখাবে। 20 তারিখে করতে দেয়নি, তারপরে কোর্ট করে এসছে, এখন তো বাধ্য হয়েছে, সফল তো হবেই। তবে জনসংখ্যা প্রতিদিন বাড়তে শুরু হবে, কারণ এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম আসলে তো সংবিধান বাঁচানোর সংগ্রাম। তা সংবিধান বাঁচানোর সংগ্রামে যারা মনে করে সংবিধানটা বাঁচাতে হরকে,
বাঁচানোর দরকার, তারা সবাই আসবে। এটা তো কোনো পার্টির ডাকে হয়নি। আমিও একজন ভারতীয় নাগরিক হিসেবে এখানে এসেছি, আমার রাজনৈতিক সত্তা থাকতেই পারে, কিন্তু আমি মনে করি যে ভারতবর্ষের সংবিধানটা খুবই বিপদগ্রস্ত। সুতরাং সেই সংবিধানটাকে আজকে প্রতিদিন নস্যাৎ করছে যারা, সেটা কেন্দ্রের সরকার এবং রাজ্যের মমতা ব্যানার্জির সরকার। কারণ ওরা দিদি মোদি সেটিংয়ের কেস তো, কারণ আন্দোলনটা হচ্ছে কেন্দ্রের বিরুদ্ধে। এখন কেন্দ্রকে চটালে তো অভিষেক অ্যারেস্ট হয়ে যাবে, কেন্দ্রকে চটালে অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হয়ে যাবে, আবার রাজ্যকে থামিয়ে রেখেছে কেন্দ্র যাতে শুভেন্দু অ্যারেস্ট না হয়। গোটা গেম এ মানুষ ধরে ফেলেছে। এখন ব্যাপারে যদি দেখুন, আপনাদের বারবার একটা কথা বলি আপনাদের মিডিয়ার মাধ্যমে, তৃণমূলকে আর বিজেপিকে যারা আলাদা চোখে দেখে তারা প্রথমেই ভুলটা করে। আমরা আইএসএফ জন্মলগ্ন থেকে বারবার বলেছি, যা তৃণমূল তাই বিজেপি, কারণ বিজেপির গর্বে তৃণমূলের জন্ম। যা আর বাকি বিজেপি বিরোধী যেটা ওরা করছে সবটা নাটক, এটা মানুষকে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে। সেই ধর্ণা আপনাদের 3 দিন হবে, তার প্রথম দিনে আজকে এই 3 দিন হয়ে থেম হবে না, লাগাতার আন্দোলন চলবে? শুনুন, 3 দিন হয়ে শেষ হয়ে আবার হবে। সামনে পুজো আসছে, বাঙালির পুজো, বাঙালির উৎসব, দুর্গা উৎসব। স্বাভাবিক কারণে মানুষের উৎসবে বিঘ্ন ঘটানো উচিত না আমরা মনে করি। যেহেতু বাঙালির উৎসবকে একটা শারদীয়া উৎসব সামনে আসছে, সেই সময়টায় আমরা বিশ্বাস করি না কোনো উৎসব বিঘ্নিত হোক, যে কোনো উৎসবই হোক। এই কারণে একটু থমকে থাকবে, আবার পুজোর পর শুরু হবে, উৎসবের পরে। কারণ সেপ্টেম্বর মাসে আপনারা ভালোই জানেন, 15ই সেপ্টেম্বরের পর থেকে উৎসবের মরশুম পড়ে যায়, তখন তো আর আন্দোলন করা সম্ভব নয়। সেই কারণেই এখন হচ্ছে পরবর্তীকালে আবার যারা 20টা সংগঠন একত্রিত হয়েছে তারা বসে ঠিক করবে কবে করবে। এটা তো আমি হয়তো আইএসএফের উত্তর চব্বিশ পরগনা জেলা প্রেসিডেন্ট, রাজ্যের ভাইস প্রেসিডেন্ট, কিন্তু প্রোগ্রামটা তো আইএসএফের নয়। প্রোগ্রামটা 20টা গণসংগঠন আছে, বিভিন্ন সামাজিক সংগঠন আছে, ধর্মীয় সংগঠন আছে, তারা মিলিত হয়ে সংবিধানকে রক্ষা করতে চাইছে, সেখানে আমরা আছি তাদের সাথে। এই পর্যন্ত দিদিমণির বিষয় নিয়ে যত কথা কম বলা যায় ততই ভালো। দিদিমণি যখন থেকে এই রাজনৈতিক ময়দানে টুপি দাড়ি নিয়ে এবং বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন ঈদগাহ, বিভিন্ন জায়গায় যখন তিনি সোবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শুরু করেছিলেন, আমি তখন থেকেই বলে আসছি, পশ্চিমবাংলা নয়, টোটাল ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় সাম্প্রদায়িক দল যদি থেকে থাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। সে তার কাজকে বাস্তবায়ন করছে, আরএসএসের খেলাকে আরও সুন্দরভাবে যাতে মাতিয়ে দেওয়া যায় তার একটা পরিকল্পনা দিদিমণি বাস্তবায়ন করছে। এবং এই দিদিমণির আমলে আমরা যদি মনে করি যে ভালো কিছু হবে মানুষের স্বার্থে, সেটা ভাবাটাই ভুল, ভাবাটাই অন্যায়। বিমান বসুর কাছে একটা চিঠি দেওয়া হয় চোটের জন্য, সেই কতদূর আগে? আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং প্রতিটা জায়গায় চিঠি চাপাটি আমরা করছি। আগামী দিন তারা সময় নিয়েছেন, এই সময় অনুপাতে আমরাও একটা সময় দিয়ে রেখেছি। ঠিক সময় হলে আপনারা জানতে পারবেন যে জোট কতদূর গড়াচ্ছে, কতদূর কি হচ্ছে। এটা নিয়ে আমাদের দলীয় যিনি বার্তা দেওয়ার চেয়ারম্যান সাহেবকে অর্ডার দেওয়া আছে, অতএব চেয়ারম্যান সাহেব এই বিষয়টা নিয়ে তদারকি করছে, চেয়ারম্যান সাহেবই বলতে পারবে। দেখুন, এটা দিয়ে তো পরিষ্কার বাংলার জনগণ বুঝতে পারছে যে তৃণমূল আর বিজেপিকে রোকার জন্য জোটবদ্ধ করার পরিকল্পনা হচ্ছে। আর সেটা থেকে যদি কেউ বেরিয়ে যেতে চায় তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে, দুধ কা দুধ পানি হয়ে যাবে। বাংলার মানুষ তাদের জবাব দেবে আগামী দিন। যে বলেছিল যে কলকাতায় গুন্ডামি করেছে নওশাদ। কুণাল ঘোষের কথা বলে আপনি, অনেকে বলে কুণাল ঘোষ একটা ম্যাড লোক, কখন কি বলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলে, আবার এখানে হাতে পায়ে ধরে। আর এই আমাদের এখানে পুরো এত ক্যামেরা ঘেরাও ছিল, নওশাদ ভাই গুন্ডামি করেছে, কি করেছে সবাই দেখেছে। তাহলে ওনার ওই স্পোক পার্সন হিসাবে তৃণমূলের ওই চেয়ারে বসিয়ে রেখেছে, যে কোনো অন্যায় হোক আর যাই হোক তার বিরুদ্ধে পার্টিকে প্রোটেকশন করা, সেইভাবে বক্তব্য রাখে। সুতরাং ওনার কথায় গুরুত্ব দিয়ে কোনো লাভ নেই। মামলা তো অবশ্যই হবে, একটা আমরা সবে খুঁজে পেয়েছি, আমরা নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত আমরা দেখবো, পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি, এফআইআর হয়েছে, সেই এফআইআর এর কপিও আমাদের কাছে আছে। এই নির্দিষ্ট টাইম পার হলে আমরা কোর্টে যাব। তিনি, আমি যেটা গতকালকে সোশ্যাল মিডিয়ায় দেখেছি, আপনারাও সবাই সেখানে ছিলেন, তিনি একজন কনস্টেবল এবং তিনি মাধ্যমিক অনুত্তীর্ণ কনস্টেবল এবং তিনি সিভিল ড্রেসে ছিলেন। তার নাম ঠিকানা পুরোটাই ডিসক্লোজ হয়েছে, আজকে সারাদিন সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছে। এরপরেও পুলিশ তাদের খুঁজে পাচ্ছে না। কিন্তু একটা মহিলা কোন গ্রামে কি একটা বাজে কথা বলেছে, তাকে খুঁজে তাড়াতাড়ি করে অ্যারেস্ট করে নিল।
এটাই হচ্ছে পার্থক্য, আর কি বলবো। আমরা এখন দেখছি নওশাদ সিদ্দিকী যে জায়গায় যাচ্ছে সেই জায়গায় গন্ডগোল হচ্ছে। আজকে দেখলাম না না, গন্ডগোল করার চেষ্টা করছে, ভন্ডুল করে দেওয়ার চেষ্টা করছে। আজকে দেখলাম সুস্থ সবলভাবে আপনাদের আন্দোলন শেষ হওয়ার কিছু মুহূর্ত আগে দেখলাম একজন মদ্যপ অবস্থায় হ্যাঁ, দেখেন এখানে চারিদিকে পুলিশ আছে, চারিদিকে ছয়লাভ, একটা মদখোর মাতাল এর মধ্যে ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে গন্ডগোল করার চেষ্টা করছে, এটাকে পুলিশের নজরে পড়ছে না? কিন্তু কেন ধরছে না বা তাকে সরাচ্ছে না? আবার ওখান থেকে নওশাদ ভাই যখন বললো পুলিশকে, তারপরে এসে ধরলো, তাহলে এখানে বুঝতে হবে যে রহস্য কোথায়, কিভাবে ঘনীভূত হচ্ছে। নওশাদ ভাইকে যে ঘুষি মেরেছিল সে কিন্তু পুলিশকে ঠেলে দিয়ে সামনে এসে মেরেছিল। তাহলে পুলিশের লোক, যেহেতু পুলিশ তো তাকে চেনে, তাহলে সে মেরে বেরিয়ে গেল, পুলিশ কিছু বললো না। তাহলে এখানে যে চক্রান্তটা চলছে, সমস্যা হচ্ছে চক্রান্তটা খুব দুর্বল, সেটা আমরা সরাসরি ধরে ফেলছি বা বুঝতে পারছি, এটাই হচ্ছে ব্যাপার। তিনি কিন্তু ঝাঁটা সরাচ্ছেন না। আমি সেটাই তো বলছি, ওই জন্যই তো বলছি এই চক্রান্তটা, এর সঙ্গে কারা কারা যুক্ত এটা খুব সহজে প্রমাণিত। সুতরাং চক্রান্তকারীরা খুবই দুর্বল ম্যাচুরিটি, যার কারণে এগুলো আমরা ধরে ফেলছি আর কি।